Hello viewers, how are you? I hope you are very well. আজকে আমি আমার প্রথম লেকচারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজ এবং পরিষ্কারভাবে আলোচনা করব। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সকল খুঁটিনাটি বিষয়গুলো তোমরা সঠিকভাবে জানবে, বিকজ এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা সকলেই জানি যে টেন্স খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। এজন্য আমরা সম্পূর্ণ ভিডিওটা যদি একটানা উইদাউট এনি ব্রেক যদি দেখতে পারি, তাহলে আমরা আশা করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সকল বিষয়গুলো জানা হবে এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো বর্তমানে যে কাজগুলো সচরাচর করা হয়। যেমন দেখো, আমরা প্রথমে গঠন প্রণালীটা একটু লিখতে চাই। গঠন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট অর এক্সটেনশন। যেমন I go to school regularly. I go to school regularly. এখন এই I ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, ইউ দ্বারা সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কেই বোঝায়, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার দে। এই সকল সাবজেক্টগুলোর জন্য হবে গো। I go to school regularly, we go to school regularly, you go to school regularly, they go to school regularly. এভাবে হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর ক্ষেত্রে হবে he goes to school regularly. সে প্রতিদিন, হি এরূপ ভাবে হি, she, it এবং যে কোনো সিঙ্গুলার নাম, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, শি, ইট যে কোনো সিঙ্গুলার নাম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হবে। তাইলে এখন আমরা যে স্ট্রাকচারটা লিখলাম, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কমপক্ষে 10 থেকে 15 মিনিট কোরাস করব। কোরাস করলে হবে কি, আমাদের স্পিকিংটাও প্র্যাকটিস হবে, পক্ষান্তরে তোমার লিসেনিংটাও প্র্যাকটিস হয়ে যাবে। যেমন আমি একবার প্র্যাকটিস টেস্ট হিসেবে আমি একটু কোরাস করে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করবে তোমরা। I go to school regularly, আমি প্রতিদিন স্কুলে যাই, নিয়মিত স্কুলে যাই। We go to school regularly, আমরা নিয়মিত স্কুলে যাই। You go to school regularly, তুমি নিয়মিত স্কুলে যাও। They go to school regularly, তারা নিয়মিত স্কুলে যায়। He goes to school regularly, সে নিয়মিত স্কুলে যায়। She goes to school regularly, সে নিয়মিত স্কুলে যায়। It goes to school regularly, এটা নিয়মিত স্কুলে যায়। Rana goes to school regularly, রানা নিয়মিত স্কুলে যায়। এইভাবে বারবার কয়েকবার ক্রস করবে। এরপরে এই ভার্বের এবং এক্সটেনশন গুলোকে চেঞ্জ করে আবার আমরা ভিন্নতা নিয়ে আসতে পারি। একটা এই ফরম্যাট দিয়ে আমরা শত শত সেন্টেন্স মেকিং করে প্র্যাকটিস করতে পারি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, অন্য যে কোনো সাবজেক্ট হয়, যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল,
সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস হবে না, অর্থাৎ ভার্বটা প্লুরাল হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বের শেষে এস অথবা ইএস যদি থাকে তাইলে ভার্বটা হয় সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস অথবা ইএস যদি না থাকে তাহলে ভার্বটা মনে করবে প্লুরাল। ওকে, তাহলে এখন দেখো প্রেজেন্ট ইনডেফিনিট এ কর্তা মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস হবে। এখন আমরা দেখিয়ে দিব কখন এস হবে কখন ইএস হবে। V1 প্লাস এস V1 প্লাস ইএস। এখন ভার্বের সর্বশেষে যদি ভাওয়েল কিগুলো এ ই আই ও ইউ, এগুলো হলো ভাওয়েল। এই পাঁচটার যে কোনো একটা যদি ভার্বের শেষে থাকে, অথবা ডাবল এস অথবা এসএইচ অথবা সিএইচ, তবে সিএইচ এর উচ্চারণটা বাংলায় চয়ের মতো হতে হবে, তাইলেই কেবলমাত্র ভার্বের শেষে এস ইয়েস ভার্বের শেষে ইয়েস হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল যেমন দেখো, যেমন ডু এর সাথে ইয়েস হবে কারণ এটা ভাওয়েল, তাই ইয়েস হলে তাহলে এটা হয়ে যাবে ডাজ। এরপরে দেখো এক্সপ্রেসের সর্বশেষে ডাবল এস। তো এক্সপ্রেসের সর্বশেষে যেহেতু ডাবল এস, তাহলে আমাদের এখানে ইএস যোগ করতে হবে, তাইলে ভাবটা হবে এক্সপ্রেসেস। আচ্ছা, তাহলে আমরা একটু উদাহরণ দেখি এটা সেন্টেন্স আকারে। যেমন she washes the, এই যে এসএইচ থাকার কারণে ইয়েস দিতে হবে। she washes the clothes of her family every day. তাহলে সে প্রতিদিন তার পরিবারের কাপড় চোপড়গুলো ধৌত করে। ঠিক আছে, অনুরূপভাবে যেমন ক্যাচ, যেমন হি ক্যাচ সিএইচ ভার্বের শেষে এবং এর উচ্চারণটা চয়ের মতো, তাইলে এখানে হবে ক্যাচেস। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। তো এইগুলোর জন্য আমরা ভার্বের শেষে এস বেস দেব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি শি ইট যে কোনো সিঙ্গুলার নাম, তখন ভার্বের শেষে ইএস দিতে হবে যখন ভার্বের সর্বশেষে ভাওয়েল এ ই আই ও ইউ অথবা ডাবল এস অথবা এসএইচ অথবা সিএইচ হয়। অন্যথায় যদি ভার্ব এর সর্বশেষে কনসোনেন্ট লেটার হয়, তাহলে ভার্বের শেষে শুধু এস দিতে হবে। যেমন
নো, নো ডাব্লিউ, নো এর ডাব্লিউ হলো কনসোনেন্ট, তাহলে এখানে শুধু এস দিতে হবে, তাহলে নোজ। এরপর দেখো, এরপরে হলো কল, সি এ ডাবল এল, এল কনসোনেন্ট, এই জন্য এখানে শুধু এস দিতে হবে, সি এ এস, কলস। যেমন দেখো, হি eats food every day, তাহলে এখানে ইট এর টিটা কনসোনেন্ট লেটার, এই জন্য শুধু এস হয়েছে। তাহলে এইভাবে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস অথবা ইএস দিব। এখন আমরা দেখব সেন্টেন্সের ফরম্যাট গুলো চেঞ্জ করে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা একটু লক্ষ্য করব। দেখো, প্রথমে আমরা বি ভার্ব দিয়ে প্র্যাকটিস করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো, বি ভার্বের বি অর্থ হওয়া, এটার V1 ফর্ম হলো am, is, are, আর V2 ফর্মটা হলো was, were। B3 হলো ভার্বের পাস্ট ফর্ম, এটা হলো বি ডাবল এন, বি। তাহলে বি অর্থ হওয়া, এর প্রেজেন্ট ফর্ম হলো am, is, are, আর পাস্ট ফর্ম হলো was, were, আর বি ডাবল এন, বি হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am, is, are সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। যেমন আই এর সাথে হবে am, আর হি, শি, ইট যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হবে is, আর সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার এবং সকল প্লুরালের সাথে হবে আর। যেমন দেখো, ইউ, উই, দে, এগুলো ইত্যাদির সাথে হবে আর। তাহলে এখন আমরা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমরা প্র্যাকটিস করব। যেমন হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, ঠিক আছে। তাহলে এটা হাবোধক বাক্য। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব দিয়ে একটা হাবোধক বাক্য আমরা দেখলাম। তাহলে হি ইজ এ ডক্টর। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই সেন্টেন্সে বি ভার্বের নেগেটিভ ফর্মটা হবে হি ইজ নট এ ডক্টর, ডক্টর, সে একজন ডাক্তার নয়। হি ইজ নট, বি ভার্বের পরে একটা নট দিলে এটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হি ইজ এ ডক্টর, হি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার না। এটার প্রশ্নবোধক করতে হলে এই বি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন ইজ হি এ ডক্টর, তাহলে ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার। তাহলে দেখো ইন্টারোগেটিভটা কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব দিয়ে প্রশ্ন করব। শুধু বি ভার্বটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসলে আর একটা কোশ্চেন মার্ক দিলেই আমাদের এই কোশ্চেন হয়ে যাবে। ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার। এটা একটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের উত্তরে ইয়েস অথবা নো বলেই উত্তরটা দিতে হয়। যেমন আমরা এই প্রশ্নের উত্তরে বলতে হবে ইজ হি এ ডক্টর, যদি হাবোধক উত্তর দিই তাহলে বলতে হবে ইয়েস হি ইজ এ ডক্টর। আর যদি আমরা নাবোধক উত্তর দিই নো হি ইজ নট এ ডক্টর, ঠিক আছে। আর এটার নেগেটিভ ইন্টারোগেটিভটা হবে ইজ নট হি এ ডক্টর, ইজ নট হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার নয়। আর নাবোধক ইন্টারোগেটিভটা এক ধরনের অ্যাফার্মেটিভ, আর ইন্টারোগেটিভটা এক ধরনের নেগেটিভ টোন দেয়। এইভাবে আমরা কোরাস করব। বিশেষ করে যারা স্পিকিং এ ডেভেলপ করতে চাও তাইলে অবশ্যই প্রত্যেকটা টেন্সের হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক এবং নাবোধক প্রশ্নবোধক বাক্যগুলো দিয়ে বারবার কোরাস করে প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, অভ্যস্ত না হলে কখনোই ডেভেলপ করা যাবে না। তাহলে হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার। ইজ নট হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার নয়।
এইভাবে। এরপরে দেখো বি ভার্ব পর আমরা মডেল অক্সিলারি দিয়ে আমরা এই চারটা ফরম্যাটের বাক্য আবার প্র্যাকটিস করতে পারি। দেখো হি ক্যান প্লে চেস, চেস অর্থাৎ দাবা খেলা, দাবা খেলা। তাহলে হি ক্যান প্লে চেস এটা অ্যাফার্মেটিভ হাবোধক বাক্য, সে দাবা খেলতে পারে। তাহলে এটার নেগেটিভটা হবে, দেখো মডেল ভার্ব যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এই মডেল ভার্বের পরে একটা নট যোগ করলে এই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, শুধু অনলি ক্যান যখন আমরা ইউজ করব, নটটা ক্যানের সাথে একসাথে লিখতে হবে, CANNOT নট। কিন্তু অন্য সকল ক্ষেত্রে বি ভার্ব আর সাথে স্পেস অথবা অন্য অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্বের পরে স্পেস দিয়ে আমরা নটটা দিতে পারবো। একমাত্র ক্যান ব্যবহার করলে ক্যান মডেল ভার্বটার জন্যই আমরা নেগেটিভ ফর্মটা ক্যানের সাথে একসাথে আমাদেরকে লিখতে হবে, CANNOT ক্যান নট। এটা হলো নিয়ম। আর বাকিগুলোর ক্ষেত্রে স্পেস দিলে কোনো সমস্যা নেই। তাহলে এটার ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ আবার আমরা লিখতে পারি ক্যান্ট, CANN''T ক্যান্ট। তাহলে স্পিকিং এ আমরা এই ক্লাস্টার ফর্মটা ব্যবহার করব ক্যান্ট। তাহলে হি ক্যান নট, ফর্মাল রাইটিং এ আমরা ক্যান নট ইলাবোরেট করে লেখার চেষ্টা করব। তাহলে হি ক্যান নট প্লে চেস, হি ক্যান নট প্লে চেস সে দাবা খেলতে পারে না। তাহলে দেখো হাবোধক হয়ে গেল হি ক্যান প্লে চেস সে দাবা খেলতে পারে, হি ক্যান নট প্লে চেস সে দাবা খেলতে পারে না। সকল মডেল ভার্বের পর একটা নট যোগ করলেই এটা নেগেটিভ হয়ে যাবে। মডেলের পর অবশ্যই আমাকে একটা ভার্ব দিতে হবে, ওই মূল ভার্বটা দিতে হবে। এরপরে ইন্টারগেটিভটা কিভাবে করতে হবে, ওই ক্যান টা যদি আমরা সাবজেক্টের আগে নিয়ে আসি এই সাবজেক্টের, তাইলে এটা ইন্টারগেটিভ হয়ে যাবে, লাস্টে একটা প্রশ্নবোধক দিতে হবে। তাহলে সকল মডেল অক্সিলারি দ্বারা যদি আমি কোশ্চেন করতে চাই, তাইলে ওই মডেল অক্সিলারিকে সাবজেক্টের আগে এনে তারপর মূল ভার্বটা পরে দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে আমরা কোশ্চেন মেকিং করব। তাহলে ক্যান হি প্লে চেস, ক্যান হি প্লে চেস সে কি দাবা খেলতে পারে? এটা ইয়েস নো কোশ্চেন, এই জন্য এটার উত্তরটা আমরা ইয়েস নো দিয়ে করব। যেমন ইয়েস হি ক্যান প্লে চেস অথবা নো হি ক্যান নট প্লে চেস। ইয়েস বললে হাবোধক আর নো বললে নাবোধক বাক্য আমরা ইউজ করব। তোমাদের সুবিধার্থে আমি অ্যান্সারটা একটু লিখে দিচ্ছি। যেমন হি দেখো ইয়েস হি ক্যান প্লে চেস, হ্যাঁ সে দাবা খেলতে পারে। ইয়েস বললে অ্যাফার্মেটিভ বাক্য লিখতে হবে, অর যদি আমরা নো ইউজ করি তাহলে আমরা নেগেটিভ বাক্য ইউজ করতে হবে। যেমন ক্যান নট, নো হি ক্যান নট প্লে চেস, না সে দাবা খেলতে পারে না। তো এইভাবে মডেল কোশ্চেন। এখন নেগেটিভ ইন্টারগেটিভ কোশ্চেনটা হবে এরকম, ক্যান নট হি প্লে চেস সে কি দাবা খেলতে পারে? এখন এটাকে ক্যান হি নট প্লে চেস এভাবেও করা যাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এটাকে কোরাস করব স্পিকিং কে ডেভেলপ করার জন্য। If you want to develop your speaking, you have to practice like this. He can play chess. সে কি দাবা খেলতে পারে? He cannot play chess. সে দাবা খেলতে পারে না। Can he play chess? সে কি দাবা খেলতে পারে? Yes, he can play chess. হ্যাঁ সে দাবা খেলতে পারে। No, he can't play chess. সে দাবা খেলতে পারে না। আর নেগেটিভ ইন্টারগেটিভ হবে can't he play chess অথবা cannot he play chess অথবা can he not play chess. সে কি দাবা খেলতে পারে না। এভাবে আমরা মডেল অক্সিলারি ইউজ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ এই চারটা ফরম্যাটে আমরা স্পিকিং এর জন্য বারবার কোরাস করে প্র্যাকটিস করব। এখন বি ভার্ব দিয়ে আমরা চারটা एग्जांपल সেন্টেন্স দিলাম, মডেল অক্সিলারি দিয়ে চারটা एग्जांपल। বি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব ছাড়া আমরা অন্য একটা ভার্ব দিয়ে আরো চারটা সেন্টেন্স প্র্যাকটিস করি আমাদের স্পিকিং ডেভেলপের জন্য। যেমন দেখো অ্যাফার্মেটিভ বাক্যে যদি আমরা লিখি, যেমন হি
he reads book regularly. সে নিয়মিত বই পড়ে। বই পড়া কিন্তু খুব ভালো একটা অভ্যাস। তোমরা সবাই চেষ্টা করবে দৈনিক কোনো না কোনো বই পড়ার জন্য। This is because it is a source of knowledge. Without knowledge you cannot prove yourself. Okay, এটার নেগেটিভ সেন্টেন্সটা হবে he does not. এখন দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ একটা মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে নিজে থেকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে নিজে থেকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয় যদি এটা বি ভার্ব আর মডেল ভার্ব না হয় এই নেগেটিভ করার জন্য। তাহলে আমরা এই দুইটা টেন্স আমরা একটু ভালোভাবে খেয়াল রাখবো যে কোন দুইটা টেন্সে নিজে থেকে অক্সিলারি ভার্ব আনতে হয়। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুইটা টেন্সে আমরা নিজে থেকে অক্সিলারি ভার্ব এনে তারপর নেগেটিভ করতে হয় যদি ভার্বটা যদি বি ভার্ব না হয় অথবা ভার্বের পূর্বে যদি মডেল অক্সিলারি ভার্ব ইউজ করা না থাকে। ঠিক আছে, তাইলে পাস্ট ইনডিফিনিট টেন্স ডিড দ্বারা ইউজ করা। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পরবর্তীতে করাইবো, তখন তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তাহলে হি ডাজ নট, এরপর আমার মূল ভার্বটার মূল ফর্মটা লিখতে হবে, বেস ফর্মটা, যেমন রিড। হি ডাজ নট রিড বুক রেগুলারলি। তাইলে অর্থটা হলো সে নিয়মিত বই পড়ে না। তাহলে হাবোধক বাক্যটা হলো হি রিডস বুক রেগুলারলি, সে নিয়মিত বই পড়ে। আর হি ডাজ নট রিড বুক রেগুলারলি, সে নিয়মিত বই পড়ে না। এটা আমরা যদি প্রশ্ন করি কাউকে এটা দ্বারা, তাহলে কি হবে, এই মডেল অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবো, যে মডেল অক্সিলারির মতো। ইট ডাজ হি read books regularly? আচ্ছা, এখন দেখো ডাজ হি রিড বুকস রেগুলারলি, সে কি নিয়মিত বই পড়ে। এখন এটা যদি কর্তা থার্ড পারসন হওয়ার কারণে আমরা ডাজ ইউজ করেছি। যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি অন্য সাবজেক্ট হতো, যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল অথবা থার্ড পারসন প্লুরাল, তাহলে ডাজ না ইউজ করে আমাদেরকে ডু ইউজ করা লাগবে। ঠিক আছে, তো এটা দেখো ডাজ হি রিড বুকস রেগুলারলি, সে কি নিয়মিত বই পড়ে। নেগেটিভ ইন্টারগেটিভটা হবে ডাজ নট হি রিড। আচ্ছা, আমরা এখানে ডাজ ইউজ করলে রিডের পরে কিন্তু এস বাই এস দিব না, কারণ এটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অলরেডি আমরা এই ডু এর সাথে ইএস যোগ করে ডাজ ব্যবহার করে এটাকে আমরা ইন্ডিকেট করে ফেলেছি। তাই দ্বিতীয়বার আর ভার্বের শেষে এস বাই এস যোগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো ডাজ নট ঠিক সেম ভাবে এখানেও হয়েছে, ডাজ নট হি রিডস হবে না, কিন্তু রিড। ডাজ নট হি রিড বুকস রেগুলারলি। ডাজ নট হি রিড বুকস রেগুলারলি, সে কি নিয়মিত বই পড়ে না। তাহলে এখন দেখো চারটা সেন্টেন্স আমরা কিভাবে প্র্যাকটিস করব। স্পিকিং ডেভেলপ করার জন্য অবশ্যই আমরা এটাকে বারবার আমরা ক্লাস করব। তাহলে হি রিডস বুক রেগুলারলি, সে নিয়মিত বই পড়ে। হি ডাজ নট রিড বুকস রেগুলারলি, সে নিয়মিত বই পড়ে না। ডাজ হি রিড বুকস রেগুলারলি, সে কি নিয়মিত বই পড়ে। ডাজ নট হি রিড বুকস রেগুলারলি, সে কি নিয়মিত বই পড়ে না। এই ভার্বগুলো চেঞ্জ করে আমরা এই ফরম্যাটে আরো শত শত সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবো। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। যত বেশি তুমি চর্চা করবে তত বেশি শিখবে। ইউ ক্যান ডেভেলপ ইউর ইংলিশ স্পিকিং। ইন দিস ওয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন ফরম্যাট গুলো, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক এবং নাবোধক প্রশ্নবোধক বাক্যগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত আমরা কোথায় ব্যবহার করি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটকে প্রেজেন্ট সিম্পলও বলা হয়। প্রেজেন্ট সিম্পল টেন্স এর ব্যবহার
অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করব। দেখো নাম্বার 1, সচরাচর কথা। সচরাচর কথা, সচরাচর কথাগুলো আমরা সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে বলি, ঠিক আছে? যেমন দেখো, হি ইটস, সে খায়। হি গোজ, সে যায়। হি প্লেস, সে খেলে। সে খায়, সে যায়, সে খেলে। সাধারণ আমরা নিয়মিত যে কাজগুলো করি, আগেও করেছি, এখনো করি, ভবিষ্যতেও করবো, এটা রেগুলার জেনারেল ইনফরমেশন গুলো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে দেই, ঠিক আছে? 2 নাম্বার হলো অভ্যাসগত সত্য কথা। অভ্যাসগত সত্য কথা, অভ্যাসগত সত্য কথাগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। তাহলে দেখো কিগুলো, যেমন আই গেট আপ আর্লি ইন দ্য এভরি মর্নিং। আমি প্রত্যেকদিন খুব সকালে ঘুম থেকে উঠি। এই গেট আপ আর রাইজের মধ্যে একটু পার্থক্য আছে। গেট আপ হলো ঘুম থেকে জেগে বিছানা ছাড়া, আর রাইজ হলো ঘুম থেকে জাগা, বিছানা ছাড়া নয়। তাহলে একজনের রাইজ হতে পারে সকাল 5টায়, কিন্তু গেট আপ হতে পারে 6টায় অথবা 7টায়। সে বিছানায় শুয়ে গড়াগড়ি করছে, সে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ে নাই, জাগছে কিন্তু বিছানা ছাড়ে নাই, তাইলে গেট আপ হবে না, তাহলে রাইজ হবে। তাহলে একজন 5টায় রাইজ করলো, অর্থাৎ ঘুম থেকে জাগলো, কিন্তু বিছানা ছাড়লো 7টায়, তাহলে আমরা বলতে হবে হি গেট আপ at 7 AM, ঠিক আছে? কিন্তু হি রাইজ at 5 AM, ঠিক আছে? রাইজ করলো, রাইজ আর গেট আপের মধ্যেই পার্থক্যটা আছে। আরেকটা অভ্যাসগত সত্য কথা আমরা লিখতে পারি, যেমন দেখো, হিজ মাদার recites Holy Quran in the morning. তার মা সকালবেলা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। তাইলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হবে, কারণ এটা একটা অভ্যাসগত সত্য কথা। 3 নম্বর সিচুয়েশনটা হলো চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথা, ইংরেজিতে বলি ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ইউনিভার্সাল ট্রুথে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো। যেমন দেখো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। আর একজন, দ্য আর্থ moves around the sun. The earth moves around the sun. পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এটা যেহেতু একটা চিরন্তন সত্য কথা, তাহলে অবশ্যই এটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখব, ঠিক আছে? 4 নম্বর সিচুয়েশনে ফিক্সড ফিউচার, নির্দিষ্ট ভবিষ্যৎ। নির্দিষ্ট ভবিষ্যৎ হলো ভবিষ্যতে, নিকটতম ভবিষ্যতে একটা টাইম ফিক্সড করা আছে যে এই টাইমেই ঘটনাটা ঘটবে, মানে কাজটা করা হবে। এমন সিচুয়েশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সে লেখা যাবে। কিন্তু অবশ্যই যেহেতু এটা ফিউচার, সেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা তো যাবেই।
আবার এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও লেখা যাবে। ফর এক্সাম্পল, দ্য প্রাইম মিনিস্টার of Bangladesh lives to London next week. আগামী সপ্তাহে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডন যাবে। তাহলে লন্ডনে যে প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে যাবে এটা কিন্তু একটা শিডিউল করা টাইম, তাই এই জন্য এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা যাবে। আবার ফিউচার টেন্সও বলা যাবে, কারণ এটাকে যেহেতু ফিউচার টেন্সে তো লেখা যাবেই, আবার এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও লেখা যাবে, কারণ ফিক্সড ফিউচার অর্থাৎ নির্দিষ্ট ভবিষ্যতের কথাগুলো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখি। ঠিক আছে, তাহলে এই চারটা সিচুয়েশনে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথাগুলো বলে থাকি। তারপর আরো কিছু তথ্য আছে, যেমন আমরা যদি কোনো সাহিত্যের কোনো কথা অথবা আমরা যদি লিখি তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। যদি সাহিত্যের মধ্যে অতীতের কোনো বিষয় উল্লেখ করা না থাকে তাহলে সাধারণত আমরা সাহিত্যের কথাগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা করব। তাদের মধ্যে একটা হলো, যেমন দেখো, what do you do? এই প্রশ্নটা আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই অথবা আমরাও করি। আসলে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, এটার প্রকৃত মিনিংটা হলো হোয়াট ইজ ইউর প্রফেশন। হোয়াট ডু ইউ ডু মিনস হোয়াট ইজ ইউর প্রফেশন। আমরা যদি কোনো কাজ করি এটা বললে এই মুহূর্তে কিন্তু হবে না, কিন্তু এটার উত্তর দিতে হবে তোমার পেশাকে। যেমন একটা স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ডু ইউ ডু, তাকে অ্যান্সার দিতে হবে আই অ্যাম এ স্টুডেন্ট। কিন্তু ওই মুহূর্তে সে কি করছে ওটা বললে কিন্তু হবে না। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয় তো হোয়াট আর ইউ ডুইং নাও অথবা হোয়াট আর ইউ ডুইং, তাইলে সে বলতে পারে আই এম রিডিং অথবা আই এম রাইটিং সামথিং। বাট যদি প্রশ্ন করে হোয়াট ডু ইউ ডু, তখন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নটা করা হয় হোয়াট ডু ইউ ডু, তাহলে এটা মানে বুঝতে হবে হোয়াট ইজ ইউর প্রফেশন, তার মানে তোমার পেশাটাকে। তাহলে অ্যান্সারটা আমরা অবশ্যই ওই যিনি উত্তর করবেন তার পেশাটা দিতে হবে, তার কি পেশা আছে। যেমন ডক্টর হলে বলতে হবে আই এম এ ডক্টর, টিচার হলে আই এম এ টিচার, স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট। ওকে, আরো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টেকনিকটা হলো where do you come from। এটাকে আবার আরো একভাবে লেখা যায় where are you from। দুইটার অর্থ একই, তোমার জন্মস্থান কোথায়। নট লিভিং প্লেস। where do you come from, তুমি কোথা থেকে এসেছো। where are you from, তুমি কোথা থেকে এসেছো। এটার মানে হলো what is your birthplace। where do you come from অথবা where are you from, এটার মানে হলো what is your birthplace। তাহলে আমাকে জন্মস্থান বলতে হবে। যেমন এখন যদি আমার জন্মস্থান হয় কুমিল্লা, তাইলে অবশ্যই আমি অ্যান্সারটা দিব আই এম ফ্রম কুমিল্লা। তবে একই দেশে যদি থাকে তাহলে আমরা ডিস্ট্রিক্টের নাম বলবো, যদি দেশের বাইরে থাকা হয় তাহলে দেশের নাম বলবো। যেমন আমি যদি এখন লন্ডনে থাকি তাহলে বলবো আই এম ফ্রম অথবা আই কাম ফ্রম বাংলাদেশ। ঠিক আছে, আই কাম ফ্রম বাংলাদেশ অথবা আই এম ফ্রম বাংলাদেশ। আর যদি আমি দেশের মধ্যে থাকি তাহলে আমরা ডিস্ট্রিক্টের নাম বলবো আই এম ফ্রম কুমিল্লা, দ্যাট মিনস মাই বার্থ প্লেস ইজ কুমিল্লা। বাট এখন আমি যদি ঢাকায় থাকি, যদি আমাকে প্রশ্নটা কেউ করে হোয়ার ডু ইউ কাম ফ্রম, আমাকে বলতে হবে আই এম ফ্রম কুমিল্লা। বাট যদি প্রশ্নটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়ে করা হয়, যেমন হোয়ার
আর ইউ কামিং ফ্রম, তখন আমাকে আমার প্রেজেন্ট লোকেশন বলতে হবে। যেমন আই এম ফ্রম ঢাকা, আই এম কামিং ফ্রম ঢাকা, অথবা আই এম কামিং ফ্রম ঢাকা, কারণ ঢাকা ইজ মাই প্রেজেন্ট লোকেশন। ওকে, আর যদি আমাকে প্রশ্ন করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে হোয়ার ডু ইউ কাম ফ্রম, তাহলে আমাকে অবশ্যই উত্তরটা দিতে হবে আমার জন্মস্থান, অর্থাৎ আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেটার নাম। যদি কন্টিনিউয়াস টেন্স দিয়ে করা হয় প্রশ্নটা হোয়ার আর ইউ কামিং ফ্রম, তাইলে অবশ্যই আমি যেই জায়গা থেকে রিসেন্টলি এসেছি, অর্থাৎ রাইট নাও আমার লোকেশন, প্রেজেন্ট লোকেশনটা আমার বলতে হবে যেখান থেকে আমি এখন এসেছি, অর্থাৎ আমার বর্তমান অ্যাড্রেস বা আমি যেখানে এখন বর্তমানে বসবাস করছি। কিন্তু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয় হোয়ার ডু ইউ কাম ফ্রম, তাহলে অবশ্যই আমাকে আমার জন্মস্থানটা বলতে হবে। এই হলো আজকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয়। আরো আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরো কিছু পার্থক্যমূলক আলোচনা আছে, সেইগুলো আমি পরবর্তী লেকচারে দিব। আর আমি আশা করব তোমরা সকলেই আমার এই প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে আমি আপলোড করব ইউটিউবে, আর তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ক্লাসগুলো তোমাদের মিস না হয়। আর অল বাটনে অবশ্যই বেল আইকনে টিপ দিবে, প্রেস করবে অবশ্যই, কারণ হলো পরবর্তীতে যখনই আমি আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করব তোমার কাছে যেন নোটিফিকেশন যায়। আর একটা ক্লাসও তুমি মিস করবে না। আমি আশা করি যদি তুমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটা লেকচার তুমি দেখতে পারো, দেখো এবং খাতা কলম নিয়ে অবশ্যই নোট করবে, তাহলে তোমার স্পিকিং, রাইটিং এবং লিসেনিং এবং রিডিং প্রত্যেকটা স্কিলই তোমার ডেভেলপড হবে, এটা আমি আশাবাদী। এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটা তোমার জন্য ফলপ্রসূ হয় এবং ভালো লাগে এবং সহজ হয় তোমার ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে, অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমার ক্লাসটা করার জন্য। আর এই যা প্রথম ক্লাস আমি ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসই পরবর্তীতে আপলোড করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য।